দুপুরের রোদ মাথার ওপর ঝলসে উঠেছে। আকাশে মেঘের ছিটে ফোটাও নেই। চারপাশে যেন তপ্ত আগুনে মোড়ানো। রাস্তায় ধুলো উড়ছে। নিস্তব্ধতার ভেতর মাঝে মাঝে কুকুরের হাহাকার শোনা যাচ্ছে। কিরে মামা, খোঁজ নাই কেন? নতুন মাল পাইলি নাকি? ক্যান্টিনে বসেছিল রাবিন, অয়ন ও অন্যান্য বন্ধুরা। এর মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো রকি। ছেলেটার মুখে যেন লাগাম নেই। রাবিন ঢং করে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব বলিস? মাল আবার কি বেটা? আহা গো শোনা আমার, তুমি তো কিছুই বোঝো না। গফ থাকলে তো ফিরিয়ার খা। রকির কথা শেষ হওয়ার আগেই রাবিন ওর মুখ চেপে ধরে বলল, চুপ কর শালা, তোর মুখে কোনো লাগাম নেই। বোনের বিয়ে ছিল, সেজন্য কিছুদিন এদিকে আসা হয়নি। তাই বল, আচ্ছা বল কি খাবি? রাবিনের পাশেই বসেছে রকি। তুই কি খাবিস সেটা বল। রকি ফিসেল হেসে ভ্রু উঁচিয়ে কিছু একটা ইশারা করতেই সবাই হেসে উঠল। রাবিন ওর কাঁধে ঘুষি মেরে বসলো একটা। বলল রাবিন, লুচ্ছে একটা। খাবারের কথা জিজ্ঞেস করেছিলাম, অন্য কিছু না। পেট আমার ভরা আছে, মনটা খালি। অয়ন বলল, তোর মন খালি? গত সপ্তাহ তো টিনাকে পটিয়ে ডেটিংয়ে গেলি, এরই মধ্যেই সব শেষ? রকি নড়ে চড়ে উঠল। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে খুব আয়েসি ভঙ্গিতে একটা সিগারেট ঠোঁটে গুজল। তারপর লাইটার নিয়ে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ওই বেড়ির ভাব বেশি, ঢঙ্গে তো শেষ নেই। যাবে ডেটিংয়ে, তার মধ্যে বলবে আমি ওসবে অভ্যস্ত নই। আরে বেডি, তোকে তো রুম ডেট করতে নিয়ে যায়নি, জাস্ট ঘুরতে নিয়ে গেছিলাম, তাতেই কত প্যান প্যানানি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল রকি। তাতেই হেসে উঠল সবাই। রকি নিজের মতো বসে আছে। চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই, তার কপালেও বেয়ে আছে। ছাইরঙ্গা শার্টের ওপরে দুটো বোতাম খুলে রাখা, হাঁটাটাও গুটিয়ে রাখা কুনোয়ের ওপরে। সবসময় চোখে কেমন দুষ্টু একটা ভাব খেলে যায় রকির। ফ্রেন্ড সার্কেলের মধ্যে রকিকে সবাই ভবঘুরে পাগল বলে ডাকে। ছেলেটা সারাক্ষণ এখানে ওখানে ঘুরে বেড়ায়, যাকে বলে ভ্রমণ পিয়াসী মানুষ। বুঝলাম। আচ্ছা তোরা থাক, আমি গেলাম। জানিসই তো ভাইয়া দেশে ফিরেছে, দেরি করে বাড়ি ফিরতে পারবো না। রাবিন কথাগুলো বলতে বলতে বসা থেকে উঠে দাঁড়ালো। রকি বলল, তোর ভাই তো জাদরেল, ভবিষ্যতে তোর প্রেমের পথে যেন ঝামেলা না করে সেটাও দেখিস। তোর কাজিনকে তো পছন্দ করিস, তাই বললাম। কথাটা শুনে চিন্তায় পড়ে গেল রাবিন। রকি ভুল কিছু বলেনি। গালিব ভাইয়া কি তামসির সাথে ওর সম্পর্কটা মেনে নেবে? অবশ্য সম্পর্ক হলো কই, তামসি তো ওকে পাত্তাই দেয় না। কি আর করার, তামসি পাত্তা না দিলেও রাবিন দেয়। 100%-এ 100% পাত্তা দেয় ওকে। ভয় দেখাস না তো, যাচ্ছি আমি, টাটা। রাবিন কথাগুলো বলেই হনহনিয়ে চলে গেল। রকি ঠোঁট বাঁকিয়ে হাসলো কেবল। সারাদিন পুরনো বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া আর শহর ঘুরে গালিব যখন বাসায় ফিরল তখন রাত নেমে এসেছে। অনেক বছর পর দেশে ফিরে শৈশব কৈশোরের বন্ধুদের সাথে সময় কাটাবে না এমনটা তো হয় না। গেট পেরিয়ে ড্রাইভওয়ে দিয়ে হেঁটে এসে ড্রয়িং রুমে ঢুকল সে। আজ গালিবের সাজ একেবারে ভিন্ন। কালো রঙের ফিটেড শার্ট, হাতা গোজানো, সাথে ডার্ক ব্লুম ডেমিন, পায়ে লোফার আর কবজিতে স্টিলের ঘড়ি। চুলগুলো হালকা সেট করা। মুখে সারাদিনের ক্লান্তি থাকলেও তার গম্ভীর ব্যক্তিত্বকে ঢাকতে পারেনি। লাল টুকটুকে ওয়ান পিনের ওপর নীল জিন্সের প্লাজো, খোলা চুল এলোমেলোভাবে কাঁধে ছড়িয়ে আছে। সেজে না উঠলেও স্বভাব সিদ্ধ ভরাট সৌন্দর্যে মুহূর্তে দৃষ্টি কাড়ল মেয়েটা। টিভিতে কার্টুন দেখায় এতটাই ব্যস্ত মেয়েটা যে গালিবের উপস্থিতি টের পায়নি। তবে আচমকাই গালিবের নজর গেল তামসির ওড়নাবিহীন বক্ষদেশের দিকে। মেজাজ বিগড়ে গেল ওর। আশেপাশে তাকিয়ে দেখল রাবিন আসছে এদিকেই। তবে গালিবকে দেখে মুচকি হাসল রাবিন। সিঁড়ি বেয়ে নিচে নেমেই বলল, কিছু লাগবে ভাইয়া? রাবিনের কথায় সামনে তাকালো তামসি। গালিবকে দেখেই শুকনো ঢোক গিলল একবার। লোকটার সামনে আসতে না চাইলেও আসতে হয় কেন? কিছু লাগবে না। গালিব সংক্ষিপ্ত উত্তর দিয়ে দ্রুত পা চালিয়ে দোতলার দিকে এগোলো। রাবিন এসে বসল তামসির পাশে। তামসি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মতলব কি? রাবিন মিষ্টি করে হেসে বলল, প্রেম করা। তো করো গিয়ে, মানা করেছে কে? তামসি টিভির স্ক্রিনে তাকালো এবার। মোটু পাতলু একসাথে চাওয়ালা মামার দোকানে এসে বসেছে। মোটু চামুসা অর্থাৎ সিঙ্গারা খাবে বলে জেদ করছে, কিন্তু
আগের টাকা বাকি থাকায় চাওয়ালা মামা চামচা দিতে নারাজ। রং করিস না মাতারি। তামসী কোনো জবাব দিল না। এর মধ্যে সেখানে রাফি এলো। রাবিনের পাশে বসেই টিভির রিমোটটা হাতে নিয়ে নিল রাফি। তবে তামসী তৎক্ষণাৎ রাফির হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে বলল, খবরদার চ্যানেল পাল্টাবি না, এখন আবার কার্টুন দেখার সময়। রাফি তেতে উঠে বলল, সব সময় টিভি দেখতে এলেই এমন করো। তুই এবার কার্টুন দেখার টাইমে না এলেই পারিস। তুমিও অন্য সময় কার্টুন দেখলেই পারো। তামসী চট করে রাফির কান মলে দিল একবার। ব্যথায় আহত দৃষ্টিতে রাবিনের দিকে তাকালো রাফি। ছোট ছোটর মতো থাক, বড় বোনের মুখে মুখে কথা বলে বেয়াদব একটা। তামসী ভেংসি কাটল। রাফি মুখ ফুলিয়ে ফেলল তাতে। রাবিন বলল, এই তামো, তুই তো বুড়ি হয়েছিস, বড় মানুষ, তাহলে তোর আবার কার্টুন দেখার কি দরকার? এগুলো তো বাচ্চারা দেখে। তুমি চুপ করো ফাজিল একটা। রাফি ভেংসি কাটল। আরেকদিকে তাকিয়ে থেকেই বলে উঠল, বড়দের সাথে এভাবে কথা বলা কি বেয়াদবি হয় না? চোখ ছোট ছোট করে ফেলল তামসী। দুই ভাই মিলে মেজাজটাই খারাপ করে দিল। বসা থেকে উঠে দাঁড়ালো মেয়েটা। হাতে থাকা রিমোটটা সোফায় ছুঁড়ে মারল। সিঁড়ির দিকে এগোতে এগোতে বলল, জন্মের টিভি দেখ তোরা, অজাতের বংশ। রাবিন হাঁক ছেড়ে বলল, তুই বুঝি আরেক বংশের অজাত? তামসী আরও রেগে গেল। রাগের ঝড়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। বুক ধরফর করছে। পায়ের শব্দ যেন পুরো বাড়ি কাঁপিয়ে দিচ্ছে। একা একা বিড়বিড় করতে করতে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল সে। ঘুরে দাঁড়াতেই নিঃশ্বাস আটকে গেল তার। চেয়ারে বসে আছে গালিব, চোখ মুখ বেশ গম্ভীর। তার চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন সময় থমকে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে। তামসীর বুক ধক করে উঠল। এই বুঝি গালিব বকাবকি শুরু করবে সেই ভেবে। এদিকে আয়। গালিবের এমন কণ্ঠস্বর শুনে আরও ভয় পেল তামসী। কি? বাংলায় বলেছে, তাছাড়া তো ইংরেজিও কাছে না যে বললে বুঝবি না। তামসী শুকনো ঢোক গিলে গালিবের কাছে এগিয়ে গেল। পাশে চুপ করে দাঁড়ালো। গালিব তামসীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, শালীনতা বুঝিস? আচমকা এরকম প্রশ্নে থতমত খেল মেয়েটা। কি বলবে সেটাও ভেবে পাচ্ছে না যেন। গালিব ওর নীরবতা উপেক্ষা করে ফের বলল, ওড়না ছাড়া চলাফেরা করলে আকর্ষণীয় লাগে, তবে শালীন না। তুই কি চাস ছেলেরা তোর দিকে সেভাবেই তাকাক? শব্দগুলো ছুরির মতো কেটে গেল তামসীর বুকে। মাথা নিচু করে ফেলল সে। মুহূর্তেই রাজ্যর লজ্জা এসে ভর করল ওর ওপর। এভাবে গালিবের সামনে দাঁড়িয়ে থাকতেও অস্বস্তি হচ্ছে। লোকটা সবসময় অজায়গায় নজর দেয় কেন? লজ্জাপট ঢং করবি না তামসী। লজ্জা থাকলে এইভাবে চলাফেরা করতিস না। হ্যাঁ, এটা আধুনিকতার অংশ, তবে আমার দৃষ্টিভঙ্গি আলাদা। আমি চাই না তুই এইভাবে চলাফেরা করিস। আপনি শুধু আমাকেই কেন বলেন এসব? বাকি তামসীর কথা শেষ হওয়ার আগেই গালিব ওর হাত ধরে হ্যাঁচকা টান মারল। ফলশ্রুতিতে তামসী গালিবের কোলে বসে পড়ে। অবাক হলো তামসী। বাকির আমার হবু বউ না, তুই আমার হবু বউ। তামসী যেন 420 ভোল্টের একটা শক খেল। কি বলল লোকটা? বউ না, হবু বউ। ব- ব- ভাব- ভাব- তামসীর অবস্থা দেখে চমকে উঠল গালিব। কি বাবা করে তোতলানো শুরু করেছিস কেন? বউ, হবু বউ। তামসী কিছু বলতে পারল না। চোখের সামনে অন্ধকার হয়ে আসছে ওর। কিছু বোঝার আগেই গালিবের বুকে লুটিয়ে পড়ল সে। গালিব ভয় পাওয়ার বদলে হেসে ফেলল। তামসী আপাতত কোনো হুঁশ নেই। তামসীকে ওভাবে রাগিয়ে দেওয়াতে অশান্তি অশান্তি লাগছে রাবিনের। তামসীর যে রাগ আর তেরামি, তাতে কয়েকদিন ঠিকমতো কথাই বলবে না ভেবে অস্থির হয়ে উঠেছে রাবিন। রাফি নিজের মতো টিভি দেখতে ব্যস্ত। রাবিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে তামসীর রুমের সামনে দাঁড়াতেই দেখলো দরজা বন্ধ। মনে হলো রাগ করে তামসী দরজা আটকে দিয়েছে। ওর মনে হলো না, তামসীর রাগ ভাঙাতেই হবে। হবু বউ কথাটা শুনেই যে মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, বিয়ের দিন তার কি অবস্থা হবে সে কথা ভেবেই বদ্ধ ঘরে বসে মিটিমিটি হাসছে গালিব। তামসীকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে পাশে বসে আছে। আকস্মিক দরজায় ঠকঠক আওয়াজে কান খাড়া করে ফেলল গালিব। তামো, ওই তামো, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, দরজা খুলে দে তো। গালিব উত্তর দিল না। রাবিনও থামল না। তামসী সারা শব্দ না পেয়ে ফের বলল, তুই আমার পুকি শয়তান না মাতারি, প্লিজ দরজা খোল। গালিবের চোয়াল শক্ত হয়ে এলো।
বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে, তারপর দরজা খুলে দিল। রাবিন রুমের ভেতর গালিবকে দেখেই শক খেলো যেন। ভাইয়া বল, ভেবে করিস না, সবগুলোর এক সমস্যা, তোতলানো। গালিবের ধমকে নড়ে চড়ে উঠল রাবিন, তড়িঘড়ি করে বলল। ভাইয়া তামু কোথায়, আর তুমি এখানে? গালিব ভেতরের দিকে এগোলো। রাবিন উকি দিয়ে দেখলো তামিশি বিছানায় শুয়ে আছে, তাও চোখ বন্ধ, অর্থাৎ চেতনাহীন। আতকে উঠল ছেলেটা। তাড়াতাড়ি রুমে ঢুকে তামসির পাশে বসলো রাবিন। গালিব পাশের টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে আরেকবার চোখে মুখে পানি ছিটিয়ে দিল তামসির। তামুর কি হয়েছে? সেন্সলেস হয়ে গেছে, গুরুতর কিছু নয়, ঠিক হয়ে যাবে। রাবিনের মনে অনেক প্রশ্ন। বদ্ধ ঘরে তামসিকে গালিব কি এমন করেছে বা বলেছে যাতে জ্ঞান হারিয়ে ফেলল? ভাইয়া কি তামুকে মেরেছে নাকি খুব বকেছে, সেটা ভেবেই সময় চলে যাচ্ছে রাবিনের। আচ্ছা, আমি আছি তামসির কাছে, তুই নিজের কাজে যা, এখানে থাকতে হবে না। গালিবের করা কথাগুলো রাবিনের মোটেও ভালো লাগলো না। তামু অসুস্থ আর রাবিন নিজের ঘরে গিয়ে বসে থাকবে, সেটা তো হয় না। রাবিন অনুনয়ের ভঙ্গিতে বলল। আমিও থাকবো এখানে, তামুর জ্ঞান ফিরুক, তারপর চলে যাবো ভাইয়া। কথাগুলো বলা শেষ হতেই মাথা নিচু করে ফেলল ছেলেটা। এই বুঝি গালিব ধমক দিল, সেই ভেবেই বুকটা দ্রিম দ্রিম শব্দ করে যাচ্ছে ওর। কিন্তু না, গালিব রাবিনের ধারণা ভুল প্রমাণিত করে স্বাভাবিক কণ্ঠে বলল। জ্ঞান ফিরলে চলে যাবে? মাথা নেড়ে সম্মতি জানালো রাবিন। বাড়ির কাউকে না ডেকে এভাবে ঘরে দরজা আটকে কেন যে ভাইয়া বসে আছে, সেই প্রশ্নটা রাবিনকে বড় খোঁচাচ্ছে। ঠিক আছে। গালিব তামসির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল, তবে রাবিন তা শুনতে পেল না বোধহয়। খুব চেষ্টা করেও শোনার ক্ষমতা হয়ে উঠল না তার। কিন্তু অজ্ঞান মানুষের কানে ফুসমন্তর দিলে কি তার জ্ঞান ফিরে? রাবিন এই প্রশ্নেরও উত্তর খুঁজে পেল না, কিন্তু অবাক হলো সে। আচমকাই তামসি চোখ মেলে তাকালো, সেই চোখে যেন আতঙ্ক। আশেপাশে তাকিয়ে গালিব ও রাবিনকে দেখতে পেল তামসি। ওর জ্ঞান ফিরেছে দেখে খুশি হলো রাবিন। তামু, কি হয়েছিল তোর? এভাবে অচেতন হয়ে গিয়েছিলি কেমনে? তামসি শোয়া থেকে উঠে বসেছে কেবল, গালিবের দিকে আর দৃষ্টিপাত করেনি। লোকটা ফিসফিস করে কি দুষ্টু কথাটাই না বলল একটু আগে। কিস করে দেব তামসি, নাকি চোখ খুলে তাকাবি? এই কথা শোনার পর তামসির অবচেতন মস্তিষ্ক এমনি সজাগ হয়ে গেছে। রাবিনের দিকে তাকিয়ে ভীরু কণ্ঠে বলল তামসি। তেমন কিছু না, এমনি মাথা ঘুরে গিয়েছিল। গালিব রাবিনের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই বসা থেকে উঠে দাঁড়ালো রাবিন। ঠিক আছে, আমি গেলাম, নিজের খেয়াল রাখিস একটু। গালিবকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে গেল রাবিন। তামসি এখনও ঝিম মেরে বসে আছে। গালিবের বউ সে হবে? হ্যাঁ, গালিব যখন বলেছে তখন এটা সত্যি। মজা করার মতো মানুষ না সে। তামসির ভাবনার ছেদ ঘটল গালিবের হাতের স্পর্শে। তামসির পাশে বসে ওর ডান হাতটা নেড়েচেড়ে দেখছে সে। তামসির শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি চলছে বোধহয়। ওর মনে হচ্ছে গলার কাছে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, গলা দিয়ে হৃৎপিণ্ডটা বের হয়ে আসতে চাইছে। হবু বউয়ের কথা শুনে জ্ঞান হারিয়ে ফেললে, বউ হওয়ার পর কি করবে? চোখ ফিরিয়ে এক ঝলক গালিবের দিকে তাকালো তামসি, কিন্তু গালিবের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে নির্লিপ্ত ভাব বজায় রেখেই তামসির হাতখানা দেখছে এখনও। তামসি এতটাই হতভম্ব হয়ে গেছে যে হাতটা সরিয়ে ফেলবে সেটাও মনে নেই। এভাবে তাকালে সমস্যা হয় আমার, চোখ নিচে নামা। শুকনো ঢোক গিলল তামসি। কি সমস্যা? আমি ভদ্রলোক, আপাতত দৃষ্টিতে গম্ভীর মানুষ। আমি যদি বলি ওভাবে তাকালে আমার অভদ্র হতে ইচ্ছে করে, তাহলে সেটা আমার পার্সোনালিটির সাথে যায় না, কিন্তু তবুও এটাই সত্যি। গালিব কথাগুলো কেমন পেঁচানো লাগলেও বুঝতে অসুবিধা হয়নি তামসির। হাতখানা ঝটকায় দূরে সরিয়ে ফেলল তামসি, চোখে চোখ রেখে বলল। আপনি এরকম মানুষ কখনো বুঝতেই পারিনি। আমি এক্ষুনি বাবার সাথে গিয়ে কথা বলবো। আপনার মতো হুতুম পেঁচাকে বিয়ে করব না আমি। নিজেকে হুতুম পেঁচা বলায় বড়ই অবাক হলো গালিব। হুট করে তামসি নিজের রণচণ্ডী রূপে ফিরে এসেছে ভেবেই হাসি পেল ওর, কিন্তু হাসল না। হাসলে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তামসি ইতোমধ্যেই ঘর থেকে বেরিয়ে গেছে। গালিব মনে মনে ভাবল, আজকেই আংটি কিনতে যাবে তামসির জন্য। এতক্ষণ হাত নাড়াচাড়া করে আংটি মাপ বোঝার চেষ্টা করছিল ভদ্রলোক। রাত গভীর,
চারপাশ নিস্তব্ধ, কেবল দূরে কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত গুনছে। মির্জা বাড়ির বসার ঘরে সকলে উপস্থিত, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা যেন দেয়াল ভেদ করে ছড়িয়ে পড়েছে। কিয়ৎক্ষণ আগে তামসী নিজের বাবার সাথে গালিবের সাথে ওর বিয়ের সত্যটা কতটুকু সেই বিষয়ে কথা বলেছিল। তামসীর বাবা মেয়ের কাছে অকপটে স্বীকারও করেছেন, কিন্তু তামসী স্পষ্ট জানিয়ে দিয়েছে সে গালিবকে বিয়ে করতে চায় না। সেই বিষয়ে গালিবের সাথে কথা বলার জন্যই এখন এই মাঝরাতে মির্জাপুর বাড়ির ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এসেছে। রাবিনের চোখ মুখ শুকিয়ে গেছে। আকস্মিক ঘটনায় আহত সে। যাকে বউ করতে চেয়েছিল সে এখন ভাবি হতে চলেছে। এই ভেবে কিছুক্ষণ পরপর রাবিন চোখ মুখ কুঁচকে ভ্যা ভ্যা করে কাঁদার চেষ্টাও করেছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় চোখে জল আসছে না। তামসীকে কি তাহলে সে সত্যি বউ করতে চাইতো না? রাবিন কনফিউজ, খুব কনফিউজ। তামসী, তুই এমন করছিস কেন? গালিবের সাথে বিয়েতে কি সমস্যা তোর? আয়মান মির্জা শুধালেন। তামসী গালিবের দিকে তাকালো এক নজর। ভদ্রলোক ওর দিকেই তাকিয়ে বসে আছে। অস্বস্তি হচ্ছে ওর। বড় বউ আমার ওনাকে অপছন্দ নয়, তবে আমি নিজেদের পরিবারের মধ্যে বিয়ে করতে চাই না। মেয়ের কথায় চোখ বড় বড় করে ফেললেন নির্ঝর মির্জা। বিয়ে না করার পেছনে এটা কোনো কারণের মধ্যে পড়ে? এটা কেমন কথা তাসমি? বাবার প্রশ্নে চুপ করে গেল সে। গলা খাকারি দিয়ে উঠল গালিব। সবাই তার দিকে দৃষ্টিপাত করলেন। তামসীও তাকালো। আমাকে অপছন্দ না করলে বিয়ে না করার কোনো কারণ দেখছি না আমি। আমার মতামতের কি দাম নেই? তামসীর স্পষ্ট কথা। লামিয়া আর মেঘলা ঢুলু ঢুলু চোখে সব দেখছে কেবল। শুভ চুপচাপ দাঁড়িয়ে রাবিনের অবস্থা দেখে যাচ্ছে। অবশ্যই আছে, আমি তোকে ভালোবাসি তামসী, তুই বিয়ে করতে চাইছি। যদি তোর মনে হয় আমার ভালোবাসা উপেক্ষা করলে তুই অন্য কোথাও বিয়ে করবি, ইটস ওকে, তোর যা ইচ্ছে সেটাই হবে। আমার যা বলা ছিল বললাম। যদি আমাকে গ্রহণ করতে আপত্তি না থাকে, সকালে শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আমার রুমে আসিস। গালিব কথাগুলো বলেই গটগট করে চলে গেল। সবাই হা করে তাকিয়ে রইল তামসীর দিকে। বাড়ির গম্ভীর ছেলেটা তামসীকে ভালোবাসার কথা জানালো, তাও এভাবে। তামসী বরফের মতো জমে গেছে। গালিব তাকে ভালোবাসে? এতগুলো মানুষের সামনে গালিবের প্রপোজালে তামসী লজ্জায় মাথা নিচু করে বসে আছে। বাকিরাও চুপচাপ। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সবাই এক এক করে নিজেদের বেডরুমের দিকে এগোতে লাগলো। নির্ঝর মির্জা মেয়ের অপরই সব কিছু ছেড়ে দিয়েছেন। তামসী যা চাইবে তাই হবে। রাতের অন্ধকার কেটে চারপাশে আলো ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। রাস্তার ধারে বড় বড় বিল্ডিংয়ের পাশে দোকানগুলো খুলতে শুরু করেছে। কোথাও গরুর গাড়ি চলছে, আবার কোথাও ট্রাকের হর্নে সকালটা একটু চঞ্চল হয়ে উঠেছে। হালকা কুয়াশা ভাসছে বাতাসে, সাথে মিশে আছে সদ্য রান্না হওয়া ভাপা ভাত আর চায়ের দোকানের ধোয়ার গন্ধ। রাস্তায় ছুটছে অফিসগামী মানুষ, স্কুলের ইউনিফর্ম পরে বের হচ্ছে বাচ্চারা। সকালটা এখনও কুয়াশা মাখা, রোদ উঠেছে বটে, তবে পুরো ঘরে যেন আলোয় ঢাকা। গালিবের রুমের জানালা খোলা, বাইরে থেকে হালকা বাতাস ভেতরে ঢুকছে। টেবিলের ওপর বই খোলা, পাশেই রাখা চশমা। গালিব আধশোয়া ভঙ্গিতে বিছানায় বসে খবরের কাগজ পড়ছে। মুখ ভর্তি নীরবতা, যেন ভাবনায় ডুবে আছে সে। এই সময় নিঃশব্দে নিজের রুম থেকে বেরিয়ে এলো তামসী। কালো রঙের টপস, সাথে ওড়না, প্লাজো পরে আছে, চুলগুলো এলোমেলো খোলা। গালিবের রুমের সামনে এসে থামল সে। দরজার কাছে দাঁড়িয়ে বুক ধরফর করছে। ভেতরে ঢুকবে নাকি চলে যাবে, এই দ্বিধায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সারা রাত অনেক ভেবেছে সে। গালিবের একটা ব্যাপারই ভালো লাগে না ওর, সেটা হলো হুটহাট ধমক দেওয়া আর গম্ভীর হয়ে থাকা। এগুলো বাদে ভদ্রলোক একজন চমৎকার মানুষ। গালিবকে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ সাহস সঞ্চয় করে আস্তে করে দরজায় টোকা দিল তামসী। গালিব ভ্রু কুঁচকে চোখ তুলল, খবরের কাগজ ভাঁজ করে রেখে দিল পাশে। দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 6:30 বাজলো কেবল। এত সকালে তো কারোর আসার কথা না। কে? তামসীর গলা কেঁপে উঠল। ফিস ফিস স্বরে বলল, আমি তামসী। গালিবের ঠোঁটের কোণে এক ফোঁটা হালকা হাসির রেখা ভেসে উঠল। তামসী এসেছে। বিছানা থেকে উঠে বসে সে অলস ভঙ্গিতে দুহাত মাথার ওপরে তুলে আড়মোড়া ভাঙল। তারপর নিঃশব্দে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল।
দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা তামসীর বুক হঠাৎ কেঁপে উঠল। হৃদস্পন্দন যেন বেড়ে গেল কয়েক গুণ। সামনে দাঁড়ানো গালিবের পরনে কেবল একটা ট্রাউজার। উন্নত বুকের দৃশ্য তাকে আরও অস্থির করে তুলল। তামসীর চোখ এক মুহূর্তের জন্য গালিবের দিকেই আটকে রইল, তারপর দ্রুত দৃষ্টি নামিয়ে নিল লজ্জায়। ভেতরে আয়। গালিবের কথা মতো দ্রুত রুমের ভেতর ঢুকে দাঁড়ালো তামসী। গালিব দরজা আটকে দিয়ে বিছানায় গিয়ে বসলো আবার। তামসী চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু। কিরে, এমনভাবে দাঁড়িয়ে রইলি কেন? তামসী ইতস্তত ভাবে বলল। আপনি আপনি এমন কেন? জামা কাপড় নেই আপনার? গালিব অবাক হওয়ার ভঙ্গিতে নিজের বুকের দিকে তাকালো, তারপর ঠোঁট টিপে হাসি সামলে রাখলো। এই মেয়ে আজকাল বারবার তাকে হাসিয়ে দেয়, অথচ গালিব হাসিটা চেপে রাখে। তার মনে হয় জোরে হেসে উঠলেই বুঝি সর্বনাশ ঘটবে। না, নেই। তুই শপিং করে দিস আজকে। আমি আমি কি জব করি নাকি? তোর বর করে। বরের পকেট কেটে কাজিনকে শপিং করে দিবি। তামসী হেসে ফেলল জোরে। গালিবও হয়তো হালকা হাসলো। বিয়েটা হয়নি এখনো। বিয়ে করতে চাস বলে তুই সাত সকালে রুমে এসে বকবক করছিস তুই, নইলে কি আমার সামনে আসতিস? তামসী মুচকি হাসলো, কথায় লজিক আছে। গালিব ইশারায় তামসীকে ওর পাশে বসতে বলল। তামসী আর চোখে আরেকবার গালিবের দিকে তাকিয়ে দেখল। ইস, খালি গায়ে কেমন যেন দুষ্টু দুষ্টু লাগছে ভদ্রলোককে। তামসী নিজের ভাবনাতেই লজ্জায় লাল নীল হয়ে গেল। গালিব ওর ভাব ভাব দেখে বলল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনায় লজ্জা না পেয়ে পাশে এসে বসে সত্যি সত্যি লজ্জা পেলে বেটার হয়। বিষম খেলো তামসী। গালিব ভ্রু কুঁচকে ফেলল। পানির গ্লাসটা নিয়ে তামসীর দিকে এগিয়ে দিল সে। তামসী পানিটুকু খেলো। গালিব গ্লাসটা খাটের পাশের টি টেবিলে ওপর রেখে রাখলো। তারপর গালিব বলল। কি হচ্ছে তোর? এত ভ্যাবলা টাইপের হয়ে গেলি কবে থেকে তামসী? গালিবের কণ্ঠে মৃদু ধমকের সুর। তামসী চোখ তুলে তাকালো তার দিকে। সত্যি তো, সে তো এত ভীতু নয়। তাহলে গালিবের সামনে এলেই কেন সে চুপসে যায়? আপনি এইভাবে ধমকালেই আমি আপনাকে বিয়ে করব না। দৃঢ়স্বরে বলল তামসী। গালিব ঠোঁটে হাসি টেনে তামসীর দুই কাঁধে হাত রাখল, তারপর আলতো করে বিছানায় বসিয়ে দিল। ও সরি, আমার ভুল হয়ে গেছে। বিয়ের আগে আর কখনো ধমকের কথা বলবো না। তার মানে বিয়ের পর ধমকাবেন? অবশ্যই। তামসীর মুখ মলিন হয়ে গেল। ভদ্রলোক মজা করেছে নাকি ওর সাথে? ভাবনায় ছেদ পড়ল হঠাৎ গালিবের হাতের স্পর্শে। সেদিনের মতো আজও ওর হাত ধরে আছে সে। এভাবে হাত ধরে কি দেখেন? গালিব শান্ত ভঙ্গিতে বলল। হাতে তেমন কিছু নেই, তবু আমার ভালো লাগে। তোর হাত ধরলেই কেমন এক অদ্ভুত শান্তি পাই। সোজাসাপটা উত্তর শুনে লজ্জা পাওয়ার কথা থাকলেও তামসী উল্টো হেসে ফেলল। বেশ, শুনুন। বল। আমি আপনার রুমে এসেছিলাম, এটা কাউকে বলবেন না। একসাথে শপিংয়ে গেলেই সবাই বুঝে যাবে। ঠিক আছে। বিয়ে করবেন কবে? হঠাৎ প্রশ্ন করে ফেলল তামসী। মুহূর্তে তার গাল লাল হয়ে উঠল। ইস, কি ভাবলেন গালিব ভাইয়া? গালিব শুধু মুচকি হাসল। এই মাসের মধ্যেই, জানিস তো আমার 1 মাস ছুটি। তার মানে তারপর চলে যাবেন? স্বামী বিদেশে মার্কা মেয়ে হব আমি? গালিব হেসে আলতো করে তার কান মলে দিল। চমকে উঠল তামসী। না। তাহলে? তোকে সঙ্গে নিয়ে যাব। সত্যি? সত্যি। তামসীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দেশের বাইরে যাওয়ার শখটা এবার সত্যি পূরণ হবে। তাছাড়া গালিব তো বাইরের কেউ নয়, তাই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার কষ্টটাও থাকবে না। কিছুক্ষণ পর তামসী উঠে দাঁড়ালো। এখন যাই আমি? গালিবও উঠে দাঁড়ালো। মুখোমুখি দাঁড়িয়ে সামান্য ঝুঁকে বলল। যাবি? হুম। শোন, বলো। বিয়ের আগে আর কখনো একা আমার রুমে আসবি না। অবাক তামসী জিজ্ঞেস করল। কেন ভাইয়া? গালিব দুষ্টমি ভরা চোখে তাকিয়ে উত্তর দিল। ভাইয়া থেকে ছাইয়া হওয়ার সুযোগ যদি নিয়ে ফেলে তখন কি করবে? কিছু না বলে লজ্জায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল তামসী। আর ভেতরে দাঁড়িয়ে বদ্ধ ঘরে উচ্চস্বরে হেসে উঠল গালিব। কিছুক্ষণ আগেই তামসীকে নিয়ে শপিংয়ে বেরিয়েছে গালিব। ব্রেকফাস্ট করতে বসেছিল রাবিন। জানালার ফাঁক দিয়ে ওদের একসাথে বেরোতে দেখেই তার বুকটা কেমন ফাঁকা লাগলো। চামচে ধরে রাখা খাবারটা হঠাৎই নিঃস্বাদ হয়ে গেল। অর্ধেক ব্রেকফাস্ট শেষ করেই কোনো কারণ না দেখিয়ে তাড়াতাড়ি ভার্সিটির পথে বেরিয়ে পড়ল সে। আজ রাবিনের পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স। কপালের অপর চুলগুলো এলোমেলো হয়ে আছে।
যেন অগোছালো ভেতরের মানসিক অবস্থার প্রতিচ্ছবি। ক্যাম্পাসে এসে এক কোণে সবুজ ঘাসের ওপর হাত পা ছড়িয়ে বসে রইল, দৃষ্টি শূন্য। ভেতরে ভেতরে ঝড় বয়ে যাচ্ছে তার। সে সময় ফিজা ওদিকে এগিয়ে এলো। রাবিনকে ওভাবে বসে থাকতে দেখে খানিক অবাক হলো সে। ফিজা রাবিনের সিনিয়র, মাস্টার্স শেষ করেছে কয়েকদিন হলো। আজ ছোট বোন বিথিকে নিয়ে এসেছে ক্যাম্পাসে। বিথি সদ্য অনার্সে ভর্তি হয়েছে। দু বোনের স্বভাব একেবারেই বিপরীত। ফিজা রুক্ষ মারকুটে ধরনের মেয়ে, সবসময় জিন্স শার্টে ছেলেদের মতো গেটআপে থাকে। অন্যদিকে বিথি যেন সম্পূর্ণ উল্টো। তার মধ্যে মায়া আর কমলতার এক অদ্ভুত আভা আছে। দুই বোন পাশাপাশি দাঁড়ালেই যেন শান্তি আর স্নিগ্ধতার এক মিশ্র ছবি চোখে ভাসে। কিরে রাবিন, ভেটকি মাছের মতো বসে আছিস কেন? ফিজার কণ্ঠস্বর শুনে সামনে তাকালো রাবিন। চোখে পানি চিকচিক করছে, গলায় কাপা স্বর। সিনিয়র আপু, ভেটকি মাছ কি বসে? ফিজা বিরক্তিতে একটু জাতীয় শব্দ করে সামনে এগিয়ে এলো। ছেলেটার চোখে মুখ দেখে বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে ফুফিয়ে কেঁদে ফেলবে। শেষমেশ ওর পাশে বসে পড়ল ফিজা। সে আমি জানি না। তোর কি হয়েছে ভাই? স্যাকা খাইছিস নাকি? শব্দটা শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে উঠল রাবিন। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল ফিজাকে। যাকে বউ করতে চেয়েছিলাম সেই মাতারি নাকি আমার ভাইয়ের হবু বউ। আহা আহ, ওরে তামসিরে এ। ফিজা অবাক হলেও ছেলেটার পিঠে আলতো চাপড় মেরে শান্ত করতে লাগলো। আহারে থাক, কাঁদিস না। কিন্তু রাবিন থামল না। তাড়াতাড়ি ওর কান্না যেন বুকের ভেতর জমে থাকা সব কষ্ট একসাথে উজাড় করে দিচ্ছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে কান্না কমল, আর ফিজা পাশে বসে শুধু মুচকে হেসে গেল। এমন সরল ভোলাভালা একটা ছেলে, তাও আবার সামান্য কষ্টে ভেঙে এভাবে ভ্যা ভ্যা করে কাঁদে। অদ্ভুতভাবে ভালো লাগতে লাগলো ফিজার কাছে। এদিকে দৃশ্যটা দেখে ফেলেছে রাবিনের কয়েকজন বন্ধু। ফিজার সঙ্গে ওকে এভাবে জড়িয়ে থাকতে দেখে তারা হাসাহাসি করতে করতে এগিয়ে আসছে। রকি হাঁক ছেড়ে বলল, কিরে মামা, ক্যাম্পাসের মধ্যে এসব কি করছিস? রাবিন তাড়াতাড়ি ফিজাকে ছেড়ে দিল। ফিজাও সোজা হয়ে রকির দিকে তাকালো। তোদের বন্ধু ভ্যা ভ্যা করে কাঁদছিল, তাই সান্ত্বনা দিচ্ছিলাম। সবাই হো হো করে হেসে উঠল। অয়ন ফিক করে হেসে উঠল। তা তো দেখলাম, কেমন সান্ত্বনা দিচ্ছিলে? ফিজা কটমট করে তাকাতেই শার্টের হাতা গুটিয়ে ফেলল। অয়ন সঙ্গে সঙ্গে চুপসে গেল। মাঝখান থেকে রকি এসে ফিজার সামনে দাঁড়িয়ে পড়ল, যেন অয়নকে বাঁচাচ্ছে। ক্যাম্পাসে সবাই জানে ফিজা ছেলেদের মতোই মারকুটে স্বভাবের মেয়ে। ফিজা আপু, মজা করছো, তুমি রাগ করতেছো কেন? রকির কথায় থেমে গেল ফিজা। এদিকে রাবিন ভেতরে ভেতরে কেবল একটাই ভাবছে, তামুশি আসলেই এক হার বজ্জাত মেয়ে। এতদিন ধরে রাবিন ওকে কতবার প্রপোজ করলো, কিন্তু একবার বিয়েতে হ্যাঁ বলল না। অথচ গালিব প্রস্তাব দিতেই ঢং করে রাজি হয়ে গেল। এসব ভেবেই আবারও ভ্যা ভ্যা করে কেঁদে উঠল রাবিন। সবার চোখ বিস্ফোরিত। একদম সহ্য করতে না পেরে রকি গিয়ে রাবিনের গালে হালকা ঘুষি দিল। ব্যথায় থেমে গেল রাবিনের কান্না। ফিজা কপাল কুঁচকে তাকালো রকির দিকে। রাবিনকে কেন মারলো? ছেলেটা যে কতটা ভালো, সেজন্যই তো এমনভাবে কাঁদছে। রকি দাঁত চেপে বলল, চুপ শালা, আর একবার মরার মতো কাঁদলে আরেকটা মারবো। তোর কাজিন তো তোকে কোনোদিন পছন্দ করেনি, না তো কিছু বলেছে। তুই জানতিস না বলে পছন্দ করেছিলি, ঠিক আছে? কিন্তু এখন তো জানিস সে তোর ভাইয়ের হবু বউ। তাও এমন করছিস কেন, বলদের বাচ্চা? রাবিন মুখটা দুঃখী করে ফিসফিস করে বলল, তুই বলত, তোর বাপ বলত, তোর দাদা বলত, তোর নানা বলত, তোর মামা চাচা সব বলত, আর তোর ভবিষ্যৎ বউও বলত। সবাই হো হো করে হেসে উঠল আবার। রকি এগিয়ে গিয়ে রাবিনকে জড়িয়ে ধরল। রাবিনও ভেতর ভেতর সিদ্ধান্ত নিয়ে নিল, যা হবার হয়ে গেছে। তামুশি এখন তার ভাবি, নট ক্রাশ। তাই আজ থেকে ওকে কেবল একটাই নামে ডাকবে, তামুশিকে। সেটা হলো ভাবি। শোরুমে ঢুকতেই চারপাশের ঝকঝকে আলোয় আরও মনটা ফুরফুরে হয়ে উঠল তামুশির। মেয়েটা একটু ইতস্তত করে গালিবের পেছনেই হাঁটছিল। গালিব বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে একে একে শাড়ি, লং গাউন, টপস বের করে দেখছিল। এটা কেমন লাগছে? একটা অফ হোয়াইট লং গাউন তুলে ধরল গালিব। তামসী আয়নার সামনে গায়ে ধরতেই থমকে গেল। মৃদু লজ্জা ঘিরে ধরল, মুখে ফুটে উঠল হাসি। ভদ্রলোকের পছন্দ আছে বলতে হবে। খারাপ না, তবে দামটা হয়তো বেশি।
গালিব তামসির কথা থামিয়ে দিল। তুই দাম দেখবি না, আমি দেখব। তোকে শুধু সাজতে হবে। সন্ধ্যায় লং ড্রাইভে যাবো ভাবছি, এটা পরেই যাবি তখন। তামসির গাল লাল হয়ে উঠল। ঠিক আছে, আপনি তো দেখছি পুকি শখের বেটা। গালিব অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? পুকি, আপনি আমার পুকি শখের বেটা? কিছু বললি? কিছু বুঝলাম না। যাই হোক, রাতে বুঝে নেব। তামসির চোখ বড় বড় করে ফেলল হঠাৎ। গালিব ফিসফিস করে বলল, ও কি কাকে বলে সেটা বুঝে নেব বলেছে, অন্য কিছু না। তামসি হাসলো, শুধু কিছু বলল না। গাউন নেওয়ার পর এরপর গালিব নিজের পছন্দ মতো একটা লাল কালো শাড়ি তুলে নিল। এটা তুই পড়লে সবার চোখে আটকাবে। তামসি মুচকি হেসে মাথা নেড়ে বলল, সবাই নয়, আপনার চোখেই আটকাবে। সোজা কথা বললেই হয়। গালিব চোখে চোখ রেখে মৃদু স্বরে উত্তর দিল, ওটাই, আমার চোখে আটকালে যথেষ্ট। তামসি হাসল। গালিবের সাথে এতক্ষণ ধরে আছে অথচ সে ধমক দেয়নি, তাতেই তামসি মহাখুশি। শাড়ির সাথে মিলিয়ে স্যান্ডেল, ব্যাগ আর হালকা জুয়েলারি কিনে দিল গালিব। বিক্রেতারা অবাক হয়ে তাকাচ্ছিল এই কারণে, এমন ভদ্রলোক যিনি প্রতিটা জিনিস বেছে নিচ্ছেন একেবারে যত্ন করে। লিপস্টিকের কালার কোনটা কেমন সেটাও গালিবের হাতে লাগিয়ে লাগিয়ে চেক করে কিনছে তামসি। ভদ্রলোক তার সঙ্গিনীকে এভাবে ট্রিট করছে সেটা দেখেও সবার ভালো লেগেছে। সব কিছু কেনাকাটা শেষ করে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে যখন বিল পরিশোধ করছিল গালিব, তামসি পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এত খরচ করতে হলো কেন? গালিব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, তুই আমার হবু বউ, তোর উপর খরচ করলে সেটা অপচয় নয়, ইনভেস্টমেন্ট। এ বিষয়ে বিস্তারিত সন্ধ্যায় বলবো। তামসি মুখ ঘুরিয়ে হাসিটা চাপা দিল। বুকের ভেতর কোথাও যেন নরম একটা প্রশান্তি নামল। এরকম মারাত্মক একজন পুরুষকে সে কিভাবে রিজেক্ট করতে চেয়েছিল সেইভাবে একটু আধটু খারাপও লাগলো। তামসির বুকটা অদ্ভুত কেঁপে উঠল। কথাগুলো শুনে ওর ঠোঁটে অজান্তেই লাজুক এক টুকরো হাসি খেলে গেল। ভেতরে কোথাও যেন এক ধরনের নিশ্চিন্ত গেথে বসলো, এ মানুষটা তাকে কেবল সাজগোজ বা খরচের জন্য নয়, তার ভবিষ্যতের সঙ্গী হিসেবেই ভাবছে। আচ্ছা, মৃদু স্বরে উত্তর দিল তামসি। গালিব আর কিছু বলল না। বিল মিটিয়ে ফেলে নির্ভার ভঙ্গিতে ব্যাগগুলো হাতে তুলে নিয়ে তামসির পাশে দাঁড়ালো। শপিং মলের কাচের দরজা ঠেলে দুজন বাইরে বেরিয়ে আসতেই হালকা বাতাস তামসির খোলা চুলে দোলা দিল। গালিব ব্যাগগুলো এক হাতে ধরে অন্য হাতটা আলতো করে তামসির হাতে রাখল। মুহূর্তটুকু তামসির মনে এমনভাবে গেঁথে গেল যেন এই ছোঁয়া তাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় এনে দিয়েছে। মাগরিবের আজান ভেসে আছে মসজিদের মিনার থেকে। চারপাশের বাতাসে তখন এক ধরনের প্রশান্তি আর পবিত্রতার ছোঁয়া ছড়িয়ে আছে। সুমাইয়া আর আয়মান নিজেদের ঘরে চলে গেছেন নামাজ পড়তে। ড্রয়িং রুমে একসাথে বসেছে রাবিন, লামিয়া, মেঘলা, শুভ আর রাফি। সবাই যেন দিনের ক্লান্তি ছেড়ে একটু হালকা মেজাজে সময় কাটাতে চাচ্ছে। গালিব বিকেলবেলা বাইরে থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছে। তামসি তখন একটু ঘুমিয়ে নিয়েছিল আর গালিব নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে। বাইরে আলো আধারে সন্ধ্যার আবহাওয়া মিশে যাচ্ছে ঘরের ভেতরের হলুদ আলোয়, যেন এক ধরনের উষ্ণ পরিবেশ তৈরি হয়েছে। শুভ ভাইয়া, তুমি আজকে আগে খেলবে? চঞ্চল চোখ মেলে বলল মেঘলা। শুভ মুচকি হেসে তাকালো। সবাই সোফা বাদ দিয়ে আরাম করে মেঝেতে গোল হয়ে বসেছে, মাঝখানে রাখা লুডুর কোট। ঠিক আছে, তাহলে শুরু করি। শুভর ঠোঁটে অল্প উত্তেজনার রেশ। সবাই মাথা নেড়ে রাজি হলো। শুভ ছক্কা হাতে নিয়ে একবার ঝাঁকিয়ে ফেলল। চোখে মুখে তার দুষ্টমি আর প্রতিযোগিতার মিশ্রণ। প্রথমবারেই ছক্কার মুখে ভেসে উঠল 6। ওই! রাফি আর রাবিন একসাথে চিৎকার করে উঠল। উত্তেজনায় তাদের গলা ভরে উঠল হাসিতে। ভাই পুরাই আগুন, আজকে লামু আর মেঘুকে হারাইতেই হবে। রাবিনের গলায় গর্ব মিশে গেল। মেঘলা ঠোঁট বাঁকিয়ে ভেংচি কাটল, যেন ওর চোখে আগুন ঝলসে উঠছে। লামিয়া কেবল মুচকি হেসে একবার শুভর দিকে তাকালো। আগে হারিয়ে দেখাও, তারপর বড় কথা বলিও। সব সময় হেরে যাওয়া পাবলিকরা আবার মুখ বড় করে কথা বলতে এসেছে। মেঘলার গলায় খুনসুটির ঝংকার। রাবিনের মুখভঙ্গির সঙ্গে সঙ্গেই বদলে গেল। ভ্রু কুঁচকে মুখটা গম্ভীর করে ফেলল সে। মনে হলো যেন যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। শুভর পর ছক্কা ছোড়ার পালা এলো লামিয়ার। ওর মুখে নির্ভর হাসি।
তবে চোখে মুখে লোকানো প্রত্যাশা। ছক্কার পর 2 পড়তেই ঠোঁটে হালকা বিরক্তির ছাপ ফুটে উঠল। মেঘলার সঙ্গে সঙ্গে হো হো করে হেসে উঠল। তারপর এলো মেঘলার পালা। তারপর রাবিন। প্রতিটি ছক্কা পড়ার সাথে সাথে ঘরে ভরে উঠল হাসি, খুনসুটি আর মিষ্টি উত্তেজনায়। যেন লুডোর ছোট্ট বোর্ডটাই তাদের জন্য আনন্দের এক মহাযুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়ে আছে। দরজায় হালকা ঠকঠক শব্দে তামসী শরীর নড়ে চড়ে উঠল, কিন্তু ঘুমের ঘোর কাটল না। বিকালের ঘুম এখনও তাকে আঁকড়ে ধরে আছে। তামসীর স্বভাবই এমন, একবার ঘুমিয়ে পড়লে চারপাশে কী ঘটেছে সে খবর রাখে না। ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে গালিব নিঃশব্দে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। আস্তে করে দরজা বন্ধ করে দিতেই চারপাশে নেমে এলো ঘন নীরবতা। তার চোখ সরাসরি গিয়ে পড়ল বিছানায় শুয়ে থাকা মেয়েটির ওপর। উপর হয়ে শুয়ে আছে তামসী। এলোমেলো চুলে ছড়িয়ে আছে বালিশের ওপর। হাত পা ছড়িয়ে এমনভাবে শুয়ে আছে যেন পৃথিবীর কোনো দুশ্চিন্তায় তাকে স্পর্শ করতে পারবে না। দৃশ্যটা দেখে গালিবের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে ধীরে ধীরে পাশে বসল সে। মমতায় ভরা আঙ্গুলে কয়েকবার মাথায় হাত বুলিয়ে দিল। তামসী নিঃশ্বাসের ভেতর আরামের সুরে শরীর ঘুরিয়ে সোজা হয়ে শুল। তার ঢিলে ঢালা প্লাজো হাঁটু পর্যন্ত উঠে গেছে অগোচরে। গালিবের গলা শুকিয়ে এলো, চোখ আটকে গেল ফর্সা পা দুটোর দিকে। তামসীর বুকের ওঠানামা, নিঃশ্বাসের ছন্দ সব কিছু চেয়ে পায়ের সেই অসহায় নিষ্পাপ সৌন্দর্য গালিবকে টেনে নিল কাছে। বসা থেকে উঠে তামসীর পায়ের দিকে গিয়ে দাঁড়ালো সে। তারপর মেঝেতে ধীরে হাঁটু গেড়ে বসল। দ্বিধার মতো একবার দীর্ঘশ্বাস ফেলে খুব আলতো করে তামসীর ডান পায়ের আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দিল গালিব। তামসীর শরীর কেঁপে উঠল হালকা, কিন্তু চোখ খুলল না। ঘুমিয়ে আছে মেয়েটা। গালিব নিজের ঠোঁট ভিজিয়ে নিল। এরপর তামসীর বাম পায়ের আঙ্গুলে ঠোঁট রাখল। তারপর ধীরে ধীরে আঙ্গুল থেকে পায়ের পাতা গোড়ালি হয়ে ঠোঁটের স্পর্শ সরিয়ে দিল অপরের দিকে। হঠাৎই তামসীর চোখ খুলে গেল, কিন্তু গালিবের বিভোর চেহারা দেখে কয়েক সেকেন্ডের মধ্যে চোখ আবার বন্ধ করে ফেলল সে। মুহূর্তেই তামসীর ভেতর দিয়ে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। ঘুমের ঘর ভেঙে গেলেও চোখ মেলে তাকালো না সে। বুকের ভেতর ধুকপুক করছে জোরে, শ্বাস ভারী হয়ে উঠেছে। তবুও চোখ বন্ধ রেখেই অনুভব করতে থাকলো গালিবের প্রতিটি স্পর্শ। ভদ্রলোক ঠিক কতদূর যেতে পারে সেটুকু দেখবে বলেই নিজেকে সামলাতে লাগলো তামসী। একসময় থেমে গিয়ে গালিব আস্তে করে তার প্লাজো ঠিক করে দিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে আবারও পাশে এসে বসল। ঝুঁকে কপালে রাখলো একখানি গভীর চুমু। তামসী, তামসী। প্রথমে কোনো সাড়া দিল না তামসী। গালিবের দ্বিতীয় ডাকের পর সে ধীরে চোখ মেলল আর তাকালো এমন ভঙ্গিতে যেন সত্যি মাত্র ঘুম ভেঙেছে ওর। আপনি? তামসী হঠাৎ উঠে বসল। বালিশের পাশ থেকে ওড়না টেনে নিয়ে গায়ে জড়ালো তাড়াহুড়ো করে। গালিবের চোখে তখনও সেই নরম দৃষ্টি, তবে কণ্ঠে ভরাট গাম্ভীর্য। সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছিস? বের হবো কখন? আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। গালিব উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে ফিরে তাকালো। একেবারে রেডি হয়ে আয়, লিপস্টিক আর কাজলে যথেষ্ট, আপাতত অন্য কিছু মাখতে হবে না। তামসী ঠোঁট কামড়ে টিপে হেসে মাথা নেড়ে বলল, ওকে। গালিব বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা আটকে যেতেই তামসীর মুখে চাপা হাসির শব্দ হয়ে ফেটে পড়ল। হ্যাঁ, এতক্ষণ কি সব করছিল আর এখন যেন কি ভদ্রলোক। নিজের মনে মনে গুনগুন করে হাসতে লাগলো সে। গালিবের ভদ্ররূপের আড়ালে দুষ্টমির ঝলকটা ভাবতেই বুকের ভেতর কেমন যেন শিহরণ বয়ে গেল তার। হাসতে হাসতেই চুলগুলো গুছিয়ে খোপা করলো তামসী। তারপর আয়নায় নিজের প্রতিবিম্বে এক ঝলক তাকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তোরা মেঝেতে বসেছিস কেন? ঘরে গিয়ে বিছানায় বসে খেলতিস, এখানে বসে কেন? সুমাইয়া মির্জা ছেলেমেয়েদের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, এখানেই ঠিক আছে আমরা, তোমরা গিয়ে নাস্তার ব্যবস্থা করো তো, খিদে পেয়েছে খুব। হাসি মেশানো কণ্ঠে বলে উঠল রাফি। আয়মান মির্জা সবার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ঠিক আছে, চলো সুমাইয়া, ওরা নিজেদের মতো থাকুক। আচ্ছা ভাবি। হেসে সায় দিলেন সুমাইয়া। তারপর দুজন রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। কয়েক মিনিট পর ট্রে ভরে নানা রকমের নাস্তা নিয়ে আবারও ফিরে এলেন দুজন। খাবারের গন্ধে ভরে উঠল ঘর, আর ছেলে মেয়েগুলো একে একে সোফায় উঠে বসল। লুডোর বোর্ডটা সরিয়ে রেখে সবাই এখন খাওয়ায় মন দিল।
হাসি ঠাট্টা, ছোটোখাটো খুনসুটি, ড্রয়িং রুম যেন প্রাণ চাঞ্চল্য ভরে উঠল। এমন সময় সিঁড়ি বেয়ে নামলো গালিব। তার আগমনে যেন মুহূর্তেই পরিবেশ একটু ভিন্ন আবহাওয়া তৈরি হলো। পরনে নেভি ব্লু কালারের এক্সক্লুসিভ ফিটিং শার্ট, হালকা শেডের জিন্স, চুল ব্যাকব্রাশ করা, একেবারে স্মার্ট লুক। চোখে স্টাইলিশ কালো সানগ্লাস। রাবিন একপাশ থেকে ভাইয়ের দিকে তাকালো। গালিবের লুক দেখে তার ভেতরে এক ধরনের কৌতূহল আর বিরক্তির মিশ্র প্রতিক্রিয়া জাগল। শুভর দিকে কনুই দিয়ে ইশারা করে দেখালো। রাতেও সানগ্লাস পরে নামছে। শুভ ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে ইশারায় বোঝালো, এটা স্টাইল ভাই। রাবিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মনে মনে ভাবল, এই স্টাইল যদি আমি করতাম তবে বাড়ির লোকজন নির্ঘাত পাগল বলতো। গালিবের উপস্থিতিতে ঘরে এক ধরনের গাম্ভীর্য ছড়িয়ে পড়ল। অন্যরা হয়তো হাসি ঠাট্টায় মেতে আছে, কিন্তু গালিব যেন ভিন্ন এক লিগের মানুষ। ক্লাসি, রিজার্ভড আর স্টাইলিশ। কি রে গালিব, কোথাও যাচ্ছিস? মায়ের প্রশ্নে মাথা নেড়ে সম্মতি জানালো গালিব। গম্ভীর কণ্ঠে বলল, তামসি সেখানে বেরোচ্ছে একটু। মিটিমিটি হাসলেন সুমাইয়া মির্জা। পাশে বসে থাকা আয়মান বললেন, ঠিক আছে, তবে সাবধানে ড্রাইভ করিস আর তাড়াতাড়ি বাসায় ফিরবি। চেষ্টা করব। সংক্ষিপ্ত জবাব দিল গালিব। সকলের কথার মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসছিল তামসি। পরনে তার অফ হোয়াইট লং গাউন, নরম সিল্কি ফেব্রিকের ওপর সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি করা। গাউনের ফ্লেয়ার হাঁটার সাথে সাথে হালকা দুলছে, যেন প্রতিটা পদক্ষেপে চারপাশ আলোকিত হয়ে উঠছে। গলায় পড়েছে একটি স্লিম চেইন, কানে ছোট্ট মুক্তার দুল, চুলগুলো খোলা, হালকা ওয়েভি হয়ে কাঁধে পড়েছে। মুখে সামান্য মেকআপ, গালে হালকা ব্রাশ, ঠোঁটে নুড শেডের লিপস্টিক। সকলে একবার নজর বুলিয়ে নিল তামসির ওপর। তামসি ধীর পায়ে এসে গালিবের পাশে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, রাবিন ভাইয়া, তুমিও যাবে আমাদের সাথে? গালিব ভ্রু কুঁচকে চোখ পাকিয়ে তাকাতেই হকচকিয়ে গেল মেয়েটা। গালিব দেশে ফেরার আগ পর্যন্ত তামসি যখন যেখানে যেত রাবিন ওকে সঙ্গ দিত, সাথে যেত। সেখান থেকেই হুট করে কথাটা বলে ফেলেছে মেয়েটা। রাবিন তো বোকার মতো তাকিয়ে রইল কেবল। সবাইকে নিয়ে ঘুরতে চাচ্ছি আমরা। গালিবের কণ্ঠে হালকা রাগ মেশানো। তামসি একগাল চুপ করে না বোধক মাথা নাড়ল। সুমাইয়া তখন মুচকি হেসে বললেন, আজকে তোরা ঘুরে আয়, পরে সবাইকে নিয়ে যাস। আচ্ছা। সংক্ষিপ্ত উত্তর তামসির। গালিব ওর হাতটা ধরে মায়ের উদ্দেশ্যে বলল, আসছে। আয়মান মির্জা হেসে মাথা নাড়ালেন কেবল। কপতি হাত ধরে এগোতে লাগলো। রাবিন ভেংসি কাটল আড়ালে। গালিব যে এত হিংসুটে আগে জানতো না রাবিন। বাইরে এসে গাড়ির সামনে দাঁড়ালো গালিব। চারপাশে হালকা বাতাস বইছে। আকাশে মাগরিবের লালচে আভা টিকে আছে এখনও। গাড়ির দিকে এগিয়ে গিয়ে সে আগে দরজা খুলে ধরল। চোখের কোণে মৃদু কঠোরতা থাকলেও ভেতরে যেন এক অদ্ভুত কোমলতা খেলা করছে। বস। গভীর অথচ ভদ্র কণ্ঠে বলল গালিব। তামসি এক মুহূর্ত থেমে গালিবের দিকে তাকালো। তারপর ধীরে পা বাড়িয়ে গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ল। গালিব দরজাটা আস্তে করে বন্ধ করল। এরপর নিজের দিকের দরজাটা খুলে সে ড্রাইভারের সিটে বসল। ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথেই গাড়ির ভেতরে এক ধরনের নীরবতা নেমে এলো। বাইরে শহরের কোলাহল থাকলেও ভেতরে কেবল গালিব আর তামসির নিঃশব্দ উপস্থিতি। গাড়ি চলতে শুরু করলো। জানালার বাইরে আলো আঁধারির সন্ধ্যা নামছে। তামসি সিটে ঠেস দিয়ে বসে আছে চুপচাপ। গালিব একবার ওর দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, তুই এতক্ষণ ধরে ক্ষুধার কথা লুকাচ্ছিস কেন? তোর মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে খেতে পেয়েছে তোর। আগে বলে ঘরেই কিছু খেয়ে আসতে পারতি। তামসির ঠোঁট কামড়ালো হালকা ভঙ্গিতে। আপনি তো রেগেই যান সহজেই, তাই ভাবলাম চুপ থাকাই ভালো। গালিব ভ্রু কুঁচকালো, কিন্তু কণ্ঠে গম্ভীরতা আড়ালে হালকা নরমভাবে। তোকে না খাইয়ে কখনো কোথাও নিয়ে যাবো ভাবলে কিভাবে? তামসি একটু অবাক হয়ে তাকালো। কিছু না বলে চোখ ফিরিয়ে নিল জানালার দিকে। গালিব হালকা হেসে দিল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে। কিছু মিনিট পর সামনের এক নামকরা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো সে। দরজা খুলে বাইরে নেমে গিয়ে আবার তামসির দরজা খুলে দাঁড়ালো। নেমে যা, আগে ডিনার তারপর শপিং। তামসি এবার ভোরকে না গিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ খিদে পেয়েছে সত্যি, চলুন। গালিব তৃপ্তির ভঙ্গিতে মাথা নাড়ল। ওকে নিয়ে ভেতরে ঢুকে গেল রেস্টুরেন্টে। ভেতরে নরম আলো, হালকা সুর বাজছে, সাজসজ্জা রাজকীয়।
গালিব ও তামসী রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই ওয়েটার হাসি মুখে বসতে বলল। গালিব গম্ভীর অথচ ভদ্র ভঙ্গিতে মাথা নেড়ে সাড়া দিল। হোস্টেসকে উদ্দেশ্য করে বলল, কাপল কর্নার ফ্রি আছে? একটু খোঁজ নিয়ে হোস্টেস মাথা নেড়ে জানালো হ্যাঁ। ভেতরে এক কোণের টেবিলে গিয়ে দুজনকে বসতে দিল। চারপাশে হালকা আলো, টেবিলের ওপর একটি ছোট্ট ল্যাম্প, চারপাশে নরম সুর বাজে। পরিবেশটা নিরিবিলি, উষ্ণ আর রাজকীয়। তামসী ধীরে চেয়ারে বসার জন্য চেয়ারে হাত দিতেই গালিব চেয়ারটা আলতো করে টেনে দিল তার দিকে, তার জন্য। ওর আচরণে এক মুহূর্তের জন্য তামসীর বুক ধক করে উঠল। মনে হলো সত্যিই কোনো রাজপুত্র যেন তাকে রাজকন্যার মতো ট্রিট করছে। মেনু কার্ড আনুন। গালিব শান্ত গলায় বলতেই ওয়েটার মেনু কার্ডটা এনে টেবিলে রেখে গেল। তামসী কার্ডের দিকে হাত বাড়াতে চাইছিল, কিন্তু গালিব তা তুলে নিয়ে নিজেই দেখতে লাগলো। চোখ বুলিয়ে বলল, তুই কী খেতে চাইছিস বল, আমি অর্ডার করছি। তামসী একটু দ্বিধায় পড়ে গেল। যা আপনি খাওয়াতে চান। গালিব ভ্রু উঁচু করে তাকালো, ঠোঁটে সামান্য হাসি। শিওর? তামসী গালিবের দুষ্টমি বুঝতে পারল না, স্বাভাবিকভাবে মাথা নেড়ে সম্মতি জানালো কেবল। গালিব আবারও বলল, ঠিক আছে, তোর পছন্দের খাবারই অর্ডার করছি। আফটার অল আমার রাজ্যের রাজকন্যা বলে কথা, বল কে নেবে? তামসীর গাল লাল হয়ে উঠল, নিচু গলায় বলল, চিকেন স্টেক আর হয়তো পাস্তা, সাথে জুস। ওকে, আমি যোগ করব স্যুপ আর ডেজার্ট। আত্মবিশ্বাসী ভঙ্গিতে ওয়েটারকে ডেকে অর্ডার দিল গালিব। খাবার আসতে দেরি হতেই দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। মাঝে মাঝে চোখাচোখি হতেই তামসীর চোখ নামিয়ে দিচ্ছিল, আবার কিছুক্ষণের মধ্যেই অজান্তে গালিবের চোখে আটকে যাচ্ছিল দৃষ্টি, যেন চোখে চোখেও কথা হচ্ছিল দুজনের মাঝে। খাবার আসতেই গালিব নিজেই প্লেটে টেনে তামসীর সামনে রাখল, ছুরি কাটা তুলে দিল হাতে। ধীরে খাস, তাড়াহুড়ো করার দরকার নেই। তামসী একটু হেসে বলল, এভাবে সার্ভ করলে মনে হচ্ছে আমি সত্যিই রাজকন্যা। গালিব গম্ভীর ভঙ্গিতে বলল, রাজকন্যাই তো। তামসী কাটা চামচ হাতে নিয়েও কিছুক্ষণ থমকে থাকলো। বুকের ভেতর অদ্ভুত এক কাঁপন, মনে হলো কারো চোখের ভেতরে ডুবে যাচ্ছে সে। তারপর নিচু স্বরে উত্তর দিল, তাহলে আমি রাজকন্যা হলে আপনি? গালিব চোখ নামালো না একবারও। রাজপুত্র আর রাজকন্যা আর রাজপুত্র মিলনটাই ভবিষ্যৎ। ওর কণ্ঠে যে দৃঢ়তা তা শুনে তামসীর বুকটা ভরে উঠল, নিঃশ্বাস গাঢ় হয়ে এলো। খেতে খেতেই তার মনে হচ্ছিল গালিব যেন প্রতিটি আচরণে বোঝাচ্ছে সে তামসীকে কতটা ভালোবাসে। তামসীর এক হাতে ছুরি কাটা নাড়ছিল, অন্য হাতে গালিব হঠাৎ নিজের হাত রাখলো টেবিলের নিচে। তামসী চমকে গিয়ে তাকালো। গালিব শান্ত দৃষ্টিতে বলল, এত ভীতু কেন তুই? আমি কিছু করছি না তোকে। তামসী বিব্রত হলো। ছি, গালিব তো নিজের উরুতে হাত রেখেছে, অথচ তামসী কী সব ভাবছিল। সরি। গালিব দৃষ্টি সরিয়ে ফেলল। খেতে খেতে আর কথা বলল না। তামসীও আর গালিবের দিকে না তাকিয়ে খাওয়া শেষ করল। সুমাইয়া মির্জা কুশন গোছাতে গোছাতে রান্নাঘর থেকে আসা মশলার গন্ধ শুকে বললেন, আজকে রাতের মেনুটা জমজমাট হবে মনে হচ্ছে। পাশেই তৌকির মির্জা বসেছিলেন, হেসে বললেন, গালিবের পছন্দের খাবার তৈরি হয়েছে সব, জমজমাট তো হবেই। মুস্কি হাসলেন সুমাইয়া। রান্নাঘর থেকে ভেসে আসছে হাসির শব্দ। লামিয়া, মেঘলা আর শুভ মিলে আলু ভর্তা নিয়ে মজার তর্ক করছে। রাফি, রাবিন একপাশে দাঁড়িয়ে থেকে খুনসুটি করছে। লামিয়া নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। আজকে ওরা বাড়িতে ফুচকা তৈরি করবে। মেঘু, তুই ভর্তায় লবণ দিসনি? শুভ অভিযোগ তুলতেই মেঘলা হাঁক ছাড়ল। আহা, আমি দিয়েছি, তোমার মুখে সমস্যা? মোটেও না, তুই আরেকবার চেক কর, লবণ কম হলে খেতে মজা লাগবে না। শুভ ঠোঁট টিপে হেসে বলল। মেঘলা ভ্রু কুঁচকে ফেলল। শুধু শুধু আমার সাথে ঝগড়া করতে আসবে না শুভ ভাই। রাবিন পাশ থেকে হাসি আটকাতে না পেরে বলে উঠল, ঝগড়া করতেই তোদের জন্ম। ইস, তুমি নিজে বুঝি সাধু। রাফির কথা শেষ হতেই রাবিন ওর পিঠে হালকা একটা কিল বসালো। বড়দের সম্মান করে, বুঝলি? রাফি ভেংসি কেটে বলল, কি বুঝলি বল? বুঝলাম, বলদেরকে সম্মান করতে হয়। রাফি কথাটা বলেই শুভর পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। সবাই শব্দ করে হেসে উঠল তাতে। সাইদ মির্জা ড্রয়িং রুমে বসে শান্ত ভঙ্গিতে টিভি দেখছেন।
মাঝে মাঝে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে মুস্কি হেসে নিচ্ছেন। এমন সময় আয়মান মির্জা এলেন সেখানে। খাবার খাবে, চলো। আয়মান আঁচলে হাত মুছতে মুছতে বললেন। সাইদ টিভির রিমোটটা হাত থেকে সোফায় রাখলেন, স্ত্রীর হাত ধরে পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন, সবাই একসাথে খাবো, গালিবরা ফিরুক। 9টা পেরিয়ে গেছে, ওদের আসতে দেরি হবে হয়তো, বুঝতেই পারছো এই বয়সে। সাইদ মির্জা মুস্কি হাসলেন, আশপাশে তাকিয়ে বইয়ের কপালে টুক করে একখানা চুমু খেলেন। আয়মান চমকে উঠে বললেন, কি করছো সাইদ? বাড়ি ভর্তি লোকজন, ছেলেমেয়েরা সবাই আছে, তুমি আর শুধরালে না। আরে শান্ত হও, এত হাইপার হওয়ার মতো কিছু হয়নি। ছেলে মেয়েদের তো শিখতে হবে জীবন সঙ্গীকে আজীবন কিভাবে ভালোবাসতে হয়। আয়মান বসা থেকে উঠে চলে যেতে চাইলে সাইদ মির্জা বাধা দিয়ে বললেন, বসো আয়মান, গালিব আর তামসির বিয়েটা করে দেওয়া যায়, বলো। আয়মান বসলেন। তামসির বাবা মায়ের সাথে কথা বলে দেখো, গালিবের ছুটিও তো 1 মাস, তার মধ্যে 8 দিন চলে গেল। গম্ভীর কণ্ঠে বললেন সাইদ মির্জা। আসছি আমি, আর আধ ঘন্টা অপেক্ষা করবো, তারপর সবাইকে খেতে ডাকবো। ঠিক আছে। আয়মান চলে যেতে সাইদ মির্জা ফের টিভির স্ক্রিনে মনোযোগ দিলেন। কালো রঙের 4 চাকার গাড়িটি শহরের ব্যস্ততা পেরিয়ে আস্তে আস্তে নিরিবিলি রাস্তায় ঢুকল। চারপাশে হালকা আলো, দূরে গাছের ছায়া, বাতাসে ভেসে আছে রাতের নীরবতা। গাড়ির ভেতরে কেবল গালিব আর তামসী, নিঃশব্দ এক জগৎ। স্টিয়ারিংয়ে হাত রেখে গালিব একবার চোরা চোখে তাকালো পাশে বসা মেয়েটির দিকে। তামসীর খোলা চুল বাতাসে উড়ছে, হালকা লাইটে তার মুখটা যেন আরও দীপ্তি ছড়াচ্ছে। গালিব অজান্তেই মুস্কি হেসে ফেলল। কি? তামসী জানালার বাইরে তাকিয়ে থেকেও টের পেল দৃষ্টি, ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুই? গালিব সংক্ষিপ্ত উত্তর দিল। তামসী ভ্রু কুঁচকাল। আমি আবার কি করলাম? কিছু না, তুই চুপচাপ বসে এমন এক ঝড় তুলিস আমার ভেতর, যা কোনো শব্দ হয় না। কথাগুলো শুনে তামসীর বুকটা কেঁপে উঠল। হালকা লজ্জায় মুখ ফিরিয়ে নিল জানালার বাইরে, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো হাসি আটকাতে পারল না। গাড়ি চলতে চলতে নির্জন রাস্তায় ঢুকল। দুপাশে অন্ধকার, মাঝে মাঝে আলোর খণ্ড খণ্ড ছায়া। গালিব স্পিড কমিয়ে দিল, যেন এই সময়টা আরেকটু দীর্ঘ হয়। এটা কোথায় এলেন? চারদিক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আশেপাশে নজর বুলিয়ে দিয়ে বলল তামসী। গালিব আরেকটু সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিল। তামসী? গম্ভীর অথচ কোমল কণ্ঠে ডাক দিল গালিব। চোখ না ফিরিয়েই উত্তর দিল তামসী। গালিবের দৃষ্টি কেমন ঘোলাটে লাগছে। তামসী শুকনো ঢোক গেল। চারপাশটা বড্ড নিরিবিলি। গালিব কোনো কথা না বলে আচমকাই তামসীর কোমরে হাত রেখে কোলে তুলে বসালো তাকে। তামসী চমকালো। কি করছেন? বিয়ের আগে এসব কেমন কাজ করবো? হ্যাঁ, চুপ করে বস, এত নড়চড় করিস না। তামসী গালিবের গলা জড়িয়ে ধরে আছে। দুজনের দৃষ্টি মিলে মিশে গেছে। তামসী গালিবের কোলে বসে যেন দিশেহারা হয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি উঠেছে। এত কাছে কখনো তাকে এভাবে পায়নি। গালিবের বুকের তাপ, কোলের শক্ত অথচ নিরাপদ অনুভূতি, আর সেই দৃষ্টি যেন সরাসরি ভেতরটা ভেদ করে যাচ্ছে। গালিব ভাই। কণ্ঠটা আটকে এলো তামসীর, গলা শুকনো হয়ে গেছে। গালিব ধীরে ধীরে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখে চোখ পড়তেই তামসীর বুক কেঁপে উঠল। গালিব ভাইয়া, এটা ঠিক হচ্ছে না। কণ্ঠটা কেঁপে উঠল তামসীর। গালিব হালকা হেসে মাথা নিচু করল, কানের পাশে উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে দিল। ঠিক ভুলের হিসেব এখন নয় তামসী, শুধু তুই আর আমি আছি। কয়েক সেকেন্ড যেন থেমে গেল সময়। তামসী প্রথমে শ্বাস আটকে ফেলল, তারপর ঢোক গিলল। বুকের ভেতর যেন ঢাক বাজছে। গালিব খুব ধীর গতিতে এগিয়ে এলো, যেন তাকে সময় দিচ্ছে। চাইলে সরে যেতে পারে, কিন্তু তামসী সরে গেল না। চোখ বন্ধ করে নিল অজান্তেই। প্রথম ছোঁয়া হলো ঠোঁটে, একেবারে নরম, কাঁপা কাঁপা এক চুমু। তামসীর পুরো শরীর শিহরে উঠল। শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। মনে হচ্ছিল বুক থেকে শব্দ বের হবে। গালিব থেমে গেল এক মুহূর্ত, যেন জানতে চাইছে সে রাজি কিনা। তামসী ধীরে ধীরে গালিবের শার্ট মুঠো করে ধরল। এটাই তো তার জবাব। গালিব তখন আরও গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল।
শুরুর সেই দ্বিধা ধীরে ধীরে বদলে গেল এক অদ্ভুত আবেশে। চারপাশের অন্ধকার, নির্জন রাস্তা, গাড়ির ভেতরের উষ্ণতা সব মিলিয়ে যেন শুধু তাদের দুজনকেই ঘিরে ধরল। তাদের প্রথম কিসটা ছিল অদ্ভুত রকমের, একসাথে ভয়, লজ্জা, আকাঙ্ক্ষা আর ভালোবাসার প্রকাশ। তামসী অনুভব করলো এটাই হয়তো সেই মুহূর্ত যেটা একবার হলে সারা জীবনের জন্য মনে গেঁথে যায়।